আসসালামু আলাইকুম। আজকে আমরা 10তম বিসিএস এর গাণিতিক যুক্তি অংশের সলিউশন করব। দেখেন, প্রথম কোশ্চেনটা ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা। প্রথম অপশন ছিল 91, তারপর খতে ছিল 143, গতে ছিল 47, গতে ছিল 87। দেখেন, এইগুলাকে আমরা অপশান টেস্ট করব, নিচে কোনটা মৌলিক সংখ্যা। দেখেন, এর মধ্যে আমরা যদি 87 নেই, আমরা 87 নিব। দেখেন, 87-এর প্রথম ডিজিট হলো 7 ইউনিট ডিজিট, যেটাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক, আর দশক স্থানীয় অঙ্ক কত 8, দুইটাকে যোগ করলে হয় 15। এখন দেখেন, 15 কি 3 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে, তার মানে 87 কি 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 87 মৌলিক সংখ্যা না। এখন আপনি চিন্তা করেন, এখন আপনি 91 চিন্তা করেন। দেখেন, 91 চিন্তা করেন, 91-এর ক্ষেত্রে 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা প্রথম দেখব। 9 আর 1 কত 10, 10 কি 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায় না, তার মানে আলটিমেটলি 91কেও 3 দ্বারা ভাগ যাচ্ছে না। এরপরে আমরা দেখব 7 দ্বারা ভাগ যায় কিনা। 7 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হলো যে আমরা একক স্থানীয় অঙ্কে যে সংখ্যাটা থাকবে এটাকে কেটে দিব। 1 ছিল, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিয়ে এর ডাবল লিখবো, 2 দ্বারা গুণ করবো আর কি। তাহলে 2 একে 2, এই 2 মাইনাস করে দিব। দেখেন, এই মাইনাস করে দেওয়ার পরে আমরা কত পাচ্ছি হলো 7। যদি 7 অথবা 7-এর গুণিতক হয়, 7 অথবা 7-এর গুণিতক এবং 0 হয়, তাহলে এই সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য যাবে। দেখেন, এখানে কত হয়েছে 7, তার মানে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য যাচ্ছে। যদি 7 না হয়ে 0 হইতো, তাও 7 দ্বারা বিভাজ্য হইতো। যদি সংখ্যাটা 14 হইতো, তাও 7 দ্বারা বিভাজ্য হইতো। তাহলে আমরা 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বুঝতে পারছি না, তার মানে 91 সংখ্যাটা আমার 7 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। এখন আপনি আসেন 143। তাহলে প্রথম আমরা চিন্তা করব 3 দ্বারা ভাগ যায় কিনা। দেখেন, 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি, 4 আর 3 7 আর 1 8, 8কে 3 দ্বারা ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তার মানে 143 3 দ্বারা ভাগ যাচ্ছে না। এরপর আমরা দেখব 7 দ্বারা ভাগ যায় কিনা। 7 দ্বারা ভাগের নিয়ম ছিল যে একক স্থানীয় অঙ্কে যেটা সব একক স্থানীয় অঙ্কে থাকবে এটা কেটে দিব, কেটে এটা ডাবল লিখবো, 3 দুকানে 6, ডাবল লিখে বিয়োগ করে দিব। 14 থেকে 6 গেলে কত 8, 8 কি 7 দ্বারা ভাগ যায়, যায় না। হয় 8 হইতে হবে, 7 হইতে হবে, অথবা 0 হইতে হবে, তাহলে আমার 7 দ্বারা বিভাজ্য যাবে। তার মানে এই সংখ্যাটা আমার 7 দ্বারাও বিভাজ্য যাচ্ছে না। এখন দেখেন, এই সংখ্যাটাকে আমরা 11 দ্বারা ভাগ করব। 11 দ্বারা ভাগ করব কীভাবে, নিয়ম হলো যে আপনার বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করব। দেখেন, বিজোড় স্থান বলতে কি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে বিজোড় স্থানে কত আছে, দেখেন 1 আর 3, মানে বিজোড় স্থানে আছে 3 আর 1 4, বিজোড় স্থানে আছে 4, জোড় স্থানে আছে কত 4, এটা বিয়োগ করব। বিয়োগ করার পরে আনসার যদি 0 অথবা 11 এর গুণিতক হয়, 0 অথবা 11 এর গুণিতক হয়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য যাবে। তার মানে এটা 0 হয়েছে, তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে, তার মানে এই সংখ্যাটা আমার যাচ্ছে, এই সংখ্যাটা আমার মৌলিক সংখ্যা নয়। এখন দেখেন, আমরা 47, আমরা নিশ্চিত আনসার 47। আমরা তারপরে 47টা একটু চেক করি। দেখেন, 47 আমরা 3 দ্বারা ভাগ করি, 7 আর 4 কত 11, তার মানে 11 3 দ্বারা ভাগ যাচ্ছে না। 47কে যদি আমরা 7 দ্বারা ভাগ করার চেষ্টা করি, দেখেন তাহলে কী করতে হবে, 7 দ্বারা ভাগের নিয়ম হলো এটা কেটে দিব, কেটে দিয়ে এটা ডাবল লিখবো, কত 14। দেখেন, বিয়োগ করেন কত হয়, 14 থেকে 4 বা 4 থেকে 14 গেলে থাকবে 10, 10কে আমরা কি 7 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে এটা 11 দ্বারা ভাগ যাচ্ছে না, কারণ বিজোড় স্থানে আছে 7, জোড় স্থানে আছে 4, তার মানে 7 থেকে 4 গেলে 3, তার মানে এই সংখ্যাটা আমার 11 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে আলটিমেটলি 47 সংখ্যাটা হলো আমার মৌলিক সংখ্যা। এখন দেখেন, 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। 2 নম্বর অঙ্কেতে কি বলা আছে, দেখেন 2 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা এবং নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতাও 20% লাভে বিক্রয় করে, 20% লাভে বিক্রয় করে। নির্মাণ খরচ হয়েছিল জিনিসটার নির্মাণ খরচ কত, জিনিসটার নির্মাণ খরচ হয়েছে 100 টাকা, তাহলে খুচরা মূল্য কত, খুচরা মূল্য কত, বুঝতে পারছেন না? এখানে আমার 2 জন জিনিস আছে, একজন হলো নির্মাতা আর একজন হলো আমার খুচরা বিক্রেতা। দেখেন, নির্মাতাও 20% লাভ করছে, খুচরা বিক্রেতাও 20% লাভ করছে। আবার নির্মাতার যে খরচটা ছিল এটা বলা আছে, তার মানে আমার 2টা জিনিস, একটা হলো নির্মাতা, একটা হলো নির্মাতা
আর এটা হলো আপনার খুচরা বিক্রেতা। একজন হলো নির্মাতা আর একজন হলো কি খুচরা বিক্রেতা। এখন দেখেন নির্মাতার থাকবে ক্রয় মূল্য, নির্মাতা কি থাকবে, নির্মাতা থাকবে ক্রয় মূল্যও থাকবে, বিক্রয় মূল্য থাকবে। আবার খুচরা বিক্রেতারাও কি থাকবে, খুচরা বিক্রেতারও ক্রয় মূল্য থাকবে, আবার খুচরা বিক্রেতারও বিক্রয় মূল্য থাকবে, তাই না? এখন দেখেন যে কোনো একটা জিনিস দেয়া থাকবে, যে কোনো একটা জিনিস কোয়েশনে দেয়া থাকবে। এখন কোয়েশনে দেয়া আছে দেখেন নির্মাণ খরচ 100 টাকা, তার মানে নির্মাতার তার খরচ হয়েছে 100 টাকা, তার মানে এটা তার ক্রয় মূল্য। তাহলে নির্মাতার খরচ হয়েছে 100 টাকা, সে লাভ করছে কত 20%, মানে 100 টাকার 20% লাভ করছে, তার মানে কত হবে 120। তাহলে নির্মাতার বিক্রয় মূল্য 120 টাকা, যেহেতু সে 20% লাভ করছে, তাহলে সে যেটা বিক্রয় করছে এটাই তো খুচরা বিক্রেতা কিনছে, তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলো 120 টাকা। এখন এই খুচরা বিক্রেতাও তো 20% লাভ করছে, তার মানে নিশ্চিত 120 থেকে বেশি হবে। তাহলে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য হবে 120 থেকে কত বেশি, 120 প্লাস 120 এর 20%। বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে 120 প্লাস 120 ইন্টু 20 ভাগের 100, যেহেতু পার্সেন্টেজ আছে, এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, এটা কেটে দেন। তাহলে 12 দোকানে 24, 24 আর 120, তার মানে 144। তাহলে খুচরা মূল্য কত, সেটা হলো 144। বুঝতে পারছেন না? ওকে, এবার আসেন আপনি 3 নাম্বার। 3 নাম্বারে বলা আছে আপনার সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তবে এর ক্ষেত্রফল কত, তবে ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝবো, যে 3টা বাহু, একটা ত্রিভুজের 3টা বাহু সমান, এ বাহু এ বাহু এ বাহু সমান, তার মানে প্রত্যেকটাই এ। 3টা বাহু সমান মানে কি, প্রত্যেকটাই হলো আপনার এ। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো যে √3/4, যে একটা বাহু ছিল এটার স্কয়ার। এটাই হলো সমবাহু ত্রিভুজের ডিরেক্ট ক্ষেত্রফলের সূত্র, √3/4 স্কয়ার, এইটাই তার আনসার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে ডিরেক্ট সূত্র চলে আসছে আর কি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 স্কয়ার। ওকে, এটাই আনসার, √3/4 স্কয়ার। এখন আপনি 4 নম্বরে আসেন। 4 নম্বরে বলা আছে হলো আপনার 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলার গড় কত। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলার গড় কত। অপশানে দেয়া আছে আপনার, অপশানে 4টা দেয়া আছে হলো আপনার 23, বিতে দেয়া আছে হলো আপনার 25, সিতে দেয়া আছে আপনার 25.5, আর ডিতে দেয়া আছে আপনার 24.5। এখন যদি এরকম বলে যে ক্রমিক সংখ্যাগুলার গড় কত এরকম, তাহলে আমরা আনসার হইল যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। যদি বলে ক্রমিক সংখ্যাগুলার গড়, শুধুমাত্র ক্রমিক সংখ্যাগুলার গড়ের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2, তার মানে আলটিমেটলি 50 ডিভাইডেড বাই 2, তার মানে আলটিমেটলি 25। তাহলে আনসার কত, আনসার হবে আপনার 25। বুঝতে পারছেন? এটা তো শর্টকাট, এটা ব্রডকাটটা আপনারা যদি চান আপনারা পরবর্তীতে আমরা করে দিব ইনশাল্লাহ। চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া থাকে, চ্যাপ্টার ওয়াইজ দেখে নেবেন। ওকে, 5 নাম্বারটা দেখেন। 5 নাম্বারে বলা আছে যে টাকায় 3টি করে আম ক্রয় করে, টাকায় 3টি করে আম, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। শতকরা কত
লাভ হবে। দেখেন এখানে দুইটা জিনিস আছে, বলছে যে টাকায় তিনটি করে কী করবে, ক্রয় করবে, আর এখানে বলছে টাকায় 2টি করে বিক্রয় করবে। দেখেন এখানে আমার একটা জিনিস সেম, টাকা সেম, কিন্তু সংখ্যাটা সেম না। ওকে, যদি এরকম টাকা সেম থাকে তাহলে শতকরা লাভ সমান হলো আপনার যে সংখ্যাগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যাটা ডিভাইডেড বাই ছোট সংখ্যাটা ইন্টু 100%। ঘটনাটা বুঝতে পারছেন, যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস ছোট সংখ্যাটা ডিভাইডেড বাই আবার ছোট সংখ্যাটা ইন্টু 100। তার মানে এটাকে কেটে দেন, এটা কত হবে 50, 3 থেকে 1 গেলে হবে 1, তার মানে আলটিমেটলি 50%। তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 50%। আবার আপনি যদি চান না এইভাবে করবো না, আপনি ব্রডকাটও করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার টাকা সেম, কিন্তু আমার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য টাকা দিয়ে আমার হিসাব করলে হবে না, এখানে আমার হিসাব করতে হবে সংখ্যাটা সেম করতে হবে। দেখেন এখানে 3টি আম ক্রয় করছি 1 টাকায়, আবার 2টি আম ক্রয় করছি 1 টাকায়, বোঝা যাচ্ছে না। তাহলে আমি কি সংখ্যাটা সেম করব? সংখ্যাটা সেম করার নিয়ম হলো যে 3টির ক্রয় মূল্য কত, 3টির ক্রয় মূল্য হলো আপনার 1 টাকা, 1টির ক্রয় মূল্য কত, 1/3 টাকা। আবার দেখেন 2টির বিক্রয় মূল্য, 2টির বিক্রয় মূল্য 1 টাকা, আবার 1টির বিক্রয় মূল্য, দেখেন এখানে সমান করে নিচ্ছি একটি। তারপরেও আপনার এটা তো ফ্র্যাকশন আসে, আমরা কি করব, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে 3 আর 2 এর লসাগু করব। 3 আর 2 এর লসাগু কত, 6, তাহলে আমি 6টি দিয়ে বের করে নিব। 6টির ক্রয় মূল্য কত, 6টির ক্রয় মূল্য হলো 2 টাকা। 6টির বিক্রয় মূল্য কত, 3 টাকা। দেখেন এখন 6টি ক্রয় করছে 2 টাকা আর 6টি বিক্রয় করছে 3 টাকা, বোঝা যাচ্ছে এখানে লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে, লাভ হচ্ছে আপনার 1 টাকা। তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ হলো আপনার 1 টাকা লাভ হচ্ছিল। লাভ হয় সবসময়, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 1 টাকা লাভ হয়েছিল যখন আমার ক্রয় মূল্য 2 টাকা, তার মানে 1/2 লাভ উপরে ক্রয় মূল্য নিচে ইন্টু 100%। ওকে, তার মানে আলটিমেটলি কত হবে, এই 50% হলো আনসার। এটা আনসার কত, শতকরা কত লাভ হবে, লাভ 50% লাভ হবে। বুঝতে পারছেন, এই হলো এটার আনসার আমার। এখন আসেন আমরা করবো এখন 6 নাম্বার। 6 নম্বরে বলা আছে যে ত্রিভুজ এবিসি, এটা হলো ত্রিভুজ এবিসি এর বিই সমান সমান এফই সমান সমান সিএফ। ত্রিভুজ এবিসি এর এইগুলা সমান। ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ ফুট। ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল। এখন বলছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হোয়াট। এখানে আনসার দেওয়া আছে হলো আপনার 72, এতে দেওয়া আছে আপনার 72, বিতে দেওয়া আছে আপনার 60, সিতে দেওয়া আছে আপনার 48, আর ডিতে দেওয়া আছে আপনার হলো 64। এখন দেখেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, কিন্তু আবার ত্রিভুজ এবিসি এর ভিতরে বিই, এফই এবং সিএফ আছে। তার মানে ধরেন ত্রিভুজটা ছিল এরকম যে এবিসি ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের ভিতরে আবার কি বিই, এফই আর সিএফ সমান। তার মানে বি দেখেন, বি ধরেন এটা ছিল, আবার এফই বলছে, তার মানে এফই ধরেন এটা, বি, এফই এবং সিএফ সমান। বুঝতে পারছেন, এই হলো মূল জিনিস। এখন আবার বলা আছে ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গফুট। দেখেন ত্রিভুজ এইসি কোনটা, ত্রিভুজ এইসি হলো এটা ক্ষেত্রফল দেওয়া আছে 48। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু বিই, ইএফ এবং সিএফ কিন্তু সমান। তার মানে আলটিমেটলি এই যে দেখেন, আমি যদি চিন্তা করি এটা সমান, তার মানে এই ত্রিভুজ সমান। ঠিক আছে, দেখেন এখন বলা ছিল এ ইসি হলো 48, তার মানে এটা কত, এটা 24, তাহলে তো 48 হয়।
তার মানে আলটিমেটলি নিশ্চিত এটা কত হবে, এটাও 24 হবে। তাহলে 3 24 কত, 72। আলটিমেটলি আনসার হবে কত, 72। বুঝতে পারছেন না? যেহেতু বলছে যে এইটুকু অংশ এইটুকু অংশ এইটুকু অংশ সমান, তার মানে আবার এইটুকু দেওয়া আছে, ত্রিভুজ এ ই সি দেওয়া আছে 48, তার মানে 24 24, তার মানে এইটুকু কত হবে, এইটুকু 24ই হবে। ওকে, এই হলো আমার 72 হলো আনসার। এটা গেল আমার 6। এবার 7 আসেন। দেখেন 7-এ বলা আছে যে a প্লাস বি সমান সমান 5 এবং a মাইনাস বি সমান সমান হলো 3। a প্লাস বি সমান সমান 5 এবং a মাইনাস বি সমান সমান 3 হলে a b এর মান কত? 3 হলে a b এর মান কত? এখানে 4টা অপশান দেওয়া আছে, 2 3 4 5। অপশানগুলো দেওয়া আছে 2 3 4 5। আনসার কোনটা আর কি? এখন দেখেন ডিরেক্ট এ বি এর মান বলছে, তো এ বি এর সূত্র তো আমরা জানি, এ বি সমান সমান কি জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমার মান দেওয়া আছে এ প্লাস বি এর কত মান, 5/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3/2 হোল স্কোয়ার। তার মানে দেখেন এটা কিন্তু 5-এর উপরে স্কোয়ার আছে, 2-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 25/4 মাইনাস এখানে 3-এর উপরে স্কোয়ার আছে 9, 2-এর উপরে স্কোয়ার আছে 4। এখানে লসাগু করেন, লসাগু কত 4, লসাগু করে যদি 4 করি তাহলে 25 মাইনাস 9, তার মানে আলটিমেটলি 16/4 সমান সমান 4। আলটিমেটলি আনসার হলো আমার 4। বুঝতে পারছেন না? এটা ডিরেক্ট সূত্র বসায় দিতে বলছে। 7 নাম্বার। এবার দেখেন আমরা এখন করব 8 নাম্বার। দেখেন 8 নম্বরে বলা আছে যে 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত হলো 7:3। 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত হলো আপনার 7:3। 7:3 বলছে যে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে। মেশালে অনুপাত 3:7 হবে। এখন এখানে অপশান দেওয়া আছে 70 80 90 98। 70 80 90 98, 4টা অপশান দেওয়া আছে। ওকে, এখন দেখেন এখানে দুইটা জিনিস, যে 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণে অনুপাত দেওয়া আছে 7:3, আবার হবে কত 3:7, মানে জিনিসটা উল্টা। জিনিসটা কি উল্টা, 7:3 ছিল হয়ে গেছে 3:7। দেখেন এই 7:3 এর পার্থক্য কত, পার্থক্য হলো 4। পার্থক্য উপরে লিখবেন, পার্থক্য কত, পার্থক্য হলো 4, উপরে লিখবেন। নিচে লিখবেন হলো 7:3 এর মধ্যে বা 3:7 এর মধ্যে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা কত, 3। কত লিটার ছিল, 60। এটা হবে আনসার। দেখেন 3 বিশং 60, 4 বিশং কত 80, তার মানে আনসার হলো 80। নিয়ম হইলো যে আপনার যে অনুপাত যদি উল্টানো থাকে তাহলে আমরা প্রথম করব কি, অনুপাত কত 7:3 না, এটার মধ্যে পার্থক্য কত, 7 থেকে 3 গেলে থাকে 4 ডিভাইডেড বাই সবচেয়ে ছোটো সংখ্যাটা লিখবো, ইন্টু যে পরিমাণটা দেওয়া আছে এটা হলো আনসার। আর এটার দেখেন আমরা যদি এটা করতে চাই, বলছে 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত হলো এটা। এখানে আসে হলো কেরোসিন এবং পেট্রোল, এর মধ্যে কত লিটার, টোটাল হলো 60 লিটার, এর মধ্যে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত দেওয়া আছে। আচ্ছা অনুপাত টোটাল কত, 7:3, তাহলে টোটাল কত 10, টোটাল কত 10, অনুপাত টোটাল কত 10। 10-এর মধ্যে চিন্তা করেন, 10-এর মধ্যে আমার কেরোসিন কত, 10-এর মধ্যে আমার কেরোসিন কত এটা বলেন। 10-এর মধ্যে আমার কেরোসিন হলো আপনার, দেখেন কেরোসিনটা কি প্রথমটা 7, 10-এর মধ্যে কেরোসিন 7, তাহলে 1-এর মধ্যে কেরোসিন কত, 1-এর মধ্যে কেরোসিন হলো 10/7, কিন্তু আমার টোটাল কত ছিল 60, এবং 60-এর মধ্যে কেরোসিন কত 10/7
ইন্টু হলো 60, কেটে দেন 6 × 60, তার মানে 42। 60-এর মধ্যে আমার কেরোসিন হলো 42, তাহলে পেট্রোল কত? 60-এর মধ্যে কেরোসিন হলো 42, তাহলে আমার পেট্রোল নিশ্চিত কত বলেন তো? পেট্রোল হলো আমার 60 - 42, আমার 18। কেরোসিন হলো 42 এবং পেট্রোল হলো 18। ঘটনাটা বুঝেন। তাহলে এখানে বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশাইলে অনুপাত এত হবে। পেট্রোল মিশাবেন, তার মানে আমার জিনিসটা আগে ছিল কি? আগে ছিল আমার অনুপাতটা ছিল কেরোসিন পেট্রোল, অনুপাতটা ছিল কেরোসিন ডিভাইডেড বাই কি? পেট্রোল। কেরোসিন ডিভাইডেড বাই পেট্রোল। দেখেন এটা ছিল না, এটা কত হবে? 3/7 হবে, তাই না? অনুপাতটা তো এটাই, কেরোসিন ডিভাইডেড বাই পেট্রোল 3/7 হবে। কেরোসিন কত ছিল? কেরোসিন ছিল আমার 60, কেরোসিন ছিল কত আমার? সরি কেরোসিন ছিল আমার 42, পেট্রোল ছিল কত আমার? পেট্রোল ছিল আমার 18। এটা সমান সমান এটা হবে। বলছে যে কত লিটার পেট্রোল মিশালে, পেট্রোল আমরা কত লিটার মিশাবো ধরে আমরা জানি না, পেট্রোলের সাথে আমরা x গুণ করে দিলাম, পেট্রোলের সাথে আমরা কি x গুণ করে দিলাম। এখন এটাকে আপনি সমাধান করেন, দেখেন সমাধান যদি করি আমরা, এটা তো এই পাশে গুণ হয়ে যাবে, তার মানে 3 × 18 কত হবে? 3 × 8 = 54, 54 প্লাস 3x সমান সমান হলো 42 গুণন 7, তাই না? তাহলে কি হবে? 3x সমান সমান কত হবে? 42 গুণন 7 মাইনাস 54, তার মানে 7 × 2 = 14, 7 × 14 4, হাতে রয়েছে 1, 4 × 7 = 28 আর 1 29, 294 মাইনাস 54, তার মানে আমি আলটিমেটলি কত পাচ্ছি? 3x সমান সমান পাচ্ছি হলো 240, 1 সমান সমান কত পাচ্ছি? ভাগ করে দেন, তাহলে 80 হবে। তাহলে আমরা তো 80 আগেই পেয়েছিলাম শর্টকাটে। ওকে, এই হলো আমার এটা ব্রডকাট, শর্টকাটই করবেন, সমস্যা নেই। এখন আপনি দেখেন 9 নাম্বার। 9 কি ছিল? 9 ছিল আমার 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 1 থেকে 30 পর্যন্ত আমার কয়টি মৌলিক সংখ্যা? অপশানে দেওয়া ছিল আপনার 11, 10, 8, 9। 11, 10, 8, 9। এখন দেখেন 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা গুণে গুণে বের করা একটু কঠিন, ঠিক আছে? আমরা পারবো, কিন্তু আমরা এই সূত্রটা মনে রাখবো। দেখেন আপনারা 44 মনে রাখতে পারবেন না, আপনারা 44 মনে রাখবেন। প্রথম কি মনে রাখবেন? 44, পরে 44 অর্ধেক কত? 22, 44 অর্ধেক কত? 22। এরপরে আপনি লিখবেন আরেকটা 22 লিখবেন, আরেকটা 21 লিখবেন একটু স্পেস দিয়ে। 44-এর অর্ধেক কত? 22, পরে আমরা একটা স্পেস দিয়ে 22 লিখছি, একটা স্পেস দিয়ে 21 লিখছি। এই স্পেসগুলোতে আপনি 3 3 করে বসায় দেন। বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই? টোটাল এখানে আপনি 10টা ঘর, 10টা বসায় দেবেন, ঠিক আছে? এটা মানে এটা হলো আপনার 1 থেকে 10, এটা হলো আপনার 1 থেকে 10, মানে এটা হলো প্রথম 10, এটা হলো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে প্রথম ছিল 10, 10-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে। এটা হলো 20, মানে 10 আর 10 20, 20-এর মধ্যে 8টা মৌলিক সংখ্যা আছে। এটা হলো 30, তাহলে টোটাল 30-এর মধ্যে 10টা মৌলিক সংখ্যা আছে। দেখেন প্রথম 3টা ঘর মানে 30, 30-এর মধ্যে 10টা মৌলিক সংখ্যা আছে। যদি 4টা ঘর বলতো তাহলে 40, 5টা ঘর বলতো 50, তাহলে 50-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 3, 2, 5, 7, 7, 4, 11, 4, 15। বুঝতে পারছেন না? যদি বলে আপনার 90 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, দেখেন এগুলো কিন্তু 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত। এটা হলো 90 থেকে 100, তাহলে 90 থেকে 100 পর্যন্ত একটা মৌলিক সংখ্যা আছে। যদি বলে 80 থেকে 90 পর্যন্ত 2টা আছে, তার মানে আশা করি পারবেন। 9, এবার আসেন 10। 10 হলো বলা আছে আপনার, কি বলা আছে? যে দুটি সংখ্যার গুণফল 1536। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল হলো 1536। সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির লসাগু হলো আপনার 96। লসাগু কত? 96। এখন গসাগু কত? গসাগু হোয়াট? এখানে 12, 16, 24, 30 দেওয়া আছে হলো অপশান 12, 16, 24,
30। আমরা এটা জানি যে লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান হলো দুটি সংখ্যার গুণফল, এটা আমরা জানি। লসাগু ইন্টু গসাগু সমান সমান হলো দুটি সংখ্যার গুণফল। দেখেন এখানে তো কি দেয়া আছে, এখানে আমার কি দেয়া আছে, লসাগু দেয়া আছে। লসাগু দেয়া আছে 96, গসাগু আমার জানি না, গসাগু আমি জানি না। দুটি সংখ্যার গুণফল দেয়া আছে হলো 1536। তার মানে কি গসাগু সমান সমান কি, তার মানে গসাগু সমান সমান হলো আপনার 1536 ডিভাইডেড বাই হলো 96। 1536 ডিভাইডেড বাই 96, এটা কাটাকাটি করলে হবে আপনার 16। তাহলে আনসার কত আপনার 16। তার মানে যদি বলা থাকতো দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটি গসাগু 96, তারপরও আমরা কি করতাম, গসাগু বা লসাগু যাই থাক, আমরা আলটিমেটলি সংখ্যা যেটা থাকবে এটা দিয়ে ভাগ করে দিব, তাহলে আনসার পেয়ে যাব। 10 গেল। এবার আসা আপনি 11 নাম্বার, তাই তো। 11তে আপনার দশমিকের একটা গুণ আছে। দেখেন দশমিকের একটা ভাগ আছে। দেখেন দশমিকের ভাগের ক্ষেত্রে এখানে বলা আছে 0.1 গুণন 0.01 গুণন 0.001 ডিভাইডেড বাই 0.2 গুণন 0.02 গুণন 0.002। এটা এর মান কত? চারটা অপশান দেওয়া আছে। চারটা অপশানের মধ্যে একটা হলো 1/80, 1/1800, 800, 1/8000, আর এটা হলো 1/8। এই চারটা অপশান দেওয়া আছে। দেখেন এটার দশমিকের অঙ্ক করার নিয়ম খুব সহজ, ঠিক আছে। কি করবেন আপনি, প্রথম আপনার কাজ হলো গুণ করে দিবেন। এখানে কত আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, তিনটা 1 যদি আমি গুণ করি কত হবে, আলটিমেটলি একই হবে, তাই না? গুণ করলে 1 হবে। তাহলে দেখবেন আমি কয় ঘর আগে দশমিক, এটা আপনি চিন্তা করবেন। দেখেন এখানে কয় ঘর, 3 ঘর, এখানে কয় ঘর, 2 ঘর, 3 ঘর, 2 ঘর, 5 ঘর, আর এখানে কয় ঘর আগে দশমিক, 1 ঘর, তাহলে 6 ঘর, টোটাল 6 ঘর আগে। দেখেন 1 ঘর তো আমার গুণ করে পাইছিলাম, তাহলে 6 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এই 6 ঘর আগে দশমিক। বুঝেন নাই? আপনি প্রথম গুণ করবেন, নর্মালি দশমিক ছাড়াই গুণ করে দিবেন, গুণ করে দিলে 1 পাইছি। তাহলে আমার দেখেন দশমিকটা 3 ঘর, এনে 2 ঘর, 5 ঘর, আর 6 ঘর, এই দেখেন 3 ঘর, 3 ঘর, 6 ঘর। পরেরটা চিন্তা করেন, 2 2 2, দশমিক ছাড়া গুণ করে দিব, 2 দোকানে 4, 4 দোকানে কত, 8। ওকে, এখন আপনি কি করবেন, দেখবেন যে দশমিক কত ঘর আছে। এখানে আছে 3 ঘর, 3 ঘর, এখানে হলো 2 ঘর, 5 ঘর, আর এখানে কত ঘর, 6 ঘর। তার মানে 6 ঘর আগে দশমিক, 1 ঘর তো আছেই, তার মানে আবার আগের মতোই 3 3 3, 6 ঘর আগে দশমিক। বুঝতে পারছেন ঘটনাটা না বুঝতে পারেন নাই? এখন দেখেন, এখন আমার কি, এখন আমার হলো এখানে দেখেন, এখানে দশমিকের পরে কয় ঘর আছে, দশমিকের পরে আছে 5 ঘর, এখানে আছে দশমিকের পরে 5 ঘর, কেটে দিলাম, তাহলে দশমিক সহকারে কেটে দিলাম, তারপর আলটিমেটলি আমার থাকে হলো 1/8। বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছেন। 11, 1/8 আনসার। এবার আসেন 12তে দেওয়া আছে হলো আপনার একটা অঙ্ক, সুদ কষার অঙ্ক। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সুদে আসলে 3 গুণ হবে, ঠিক আছে। এখানে অপশান দেওয়া আছে 20 টাকা, 25 টাকা, 15 টাকা। 20, 25, 15, আর এটা কত, আর এটা হলো 12.50 টাকা। এই চারটা অপশান দেওয়া আছে, 20, 25, 15, আর এটা হলো 12.50 টাকা। এখন দেখেন সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। এরকম সুদে আসলে 3 গুণ, 4 গুণ, 5 গুণ যদি বলে, তাহলে আনসারটা হবে যত গুণ বলবে তার থেকে 1 কম, দ্বিগুণ। যত গুণ বলবে তার থেকে কি বললাম, তার থেকে হলো আপনার 1 কম। দ্বিগুণের সাথে আপনি 100 গুণ করে দিবেন। 3 গুণ বলছে এই কারণে 2 দ্বারা 100 গুণ করে দিচ্ছি, আর যে সময়টা বলবে এটা দ্বারা ভাগ করে দিবেন। সময় ছিল 8, ভাগ করে দিলাম, তাহলে 2 দিয়ে কাটলে আপনার 4, আর 4 দিয়ে কাটলে কত,
25, তার মানে আলটিমেটলি আনসার হবে আপনার 25, আলটিমেটলি আনসার হবে 25 টাকা। বুঝতে পারছেন না? যত গুণ দেওয়া থাকবে তা থেকে এক কম লিখবেন, ইন্টু 100 ডিভাইডেড বাই যে বছরটা দেওয়া থাকবে, এটা হলো আপনার শর্টকাট। এখন দেখেন এটা যদি আমরা একটু যদি ব্রডকাট করতে চাই, আপনি দুইভাবে করতে পারবেন। যে মূলধনটা তো আমি জানি না, ধরেন মূলধন আপনি যে কোনো কিছু ধরতে পারবেন। মূলধন আপনি এক্স ধরে করতে পারবেন, ধরেন মূলধন এক্স ধরলেন। যদি আপনি মূলধন যদি এক্স ধরেন, তাহলে বলছে সুদে আসলে কয় গুণ হবে? 3 গুণ হবে। তার মানে সুদে আসলে যদি 3 গুণ হয়, তার মানে কি সুদ আসল কত? সুদ আসল হবে 3x। সুদ আসল মানে কি? এখানে সুদ আছে, আসল আছে, আর মূলধন মানে তো আসল। মূলধন মানে কি? ধরেন মূলধন মানে হলো আসল। মূলধন মানে কি? মূলধন মানে হলো আসল। আর সুদ আসল কত? 3x। তাহলে সুদ কত হবে? সুদ আসল থেকে যদি আমি আসলটা মাইনাস করে দিই, তাহলে তো সুদ হবে। তাহলে 3x - x মানে আলটিমেটলি কত পাবো? 2x। সুদ পাবো আমি 2x। তাহলে আসল জানি, সুদ জানি, আবার সময়ও জানি। তাহলে আমরা সূত্র বসাই দিই। সূত্র কী ছিল? সূত্র ছিল আপনার I = PNR সূত্র ছিল। সরল সুদের ক্ষেত্রে কী সূত্র ছিল? I = PNR/100। এটা ছিল আমরা সরল সুদের ক্ষেত্রে সূত্র। সুদের হার মানে আর চাইছে কত? দেখেন আমার কি, আমি এটা আই মানে কি? সুদ জানি 2x। পি কত? আসল। আসল কত জানি? আসল হলো x। এন কত? এন সময় হলো 8 বছর। আর কত? আর আমি জানি না, 100 দ্বারা ভাগ সূত্রের, বা আমার লাগবে তো আর। তার মানে আমি কাজ করি, এনে কত হয় দেখেন, 8x আর এটা গুণ করে দিলাম, সমান কি 100 × 2x, তাই না? আমার আর লাগবে, আর বাদ দিয়ে আমি সবগুলো নিয়ে যাই। 100 × 2x ডিভাইডেড বাই কত হবে? 8x। এটা x কাটা 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে হলো আপনার 25। সুদের হার কত? সুদের হার = 25%। বুঝতে পারছেন না? আপনি যেভাবেই করেন এভাবেই করতে পারবেন না। আপনার যদি মনে যায় না আমি এভাবে করবো না, আমার একটু সমস্যা আছে, এক জোরে করলে আমার একটু সমস্যা আছে, তাহলে আপনি এভাবে করেন। আপনি আসল ধরেন 100 টাকা, সুদ আসল 3 গুণ হবে, তার মানে সুদ আসল 300 টাকা। সুদ কত হবে? সুদ আসল থেকে আসল মাইনাস করলে সুদ হবে 200 টাকা। এবার আপনি করেন, দেখেন আপনার এখানে বসায় দেন মান। এখানে আপনার কত? সুদ হলো আপনার 200 টাকা, আসল কত? 100 টাকা, সময় কত? 8 × r ডিভাইডেড বাই 100। এই 100 কাটা, এই 8 দ্বারা 25কে ভাগ 200কে ভাগ করে দেন, তাহলে হবে 25। আপনি যেভাবেই করেন 25 হবে। বুঝতে পারছেন? এই হলো আপনার 12 নাম্বার ম্যাথ গেল। এখন আপনি আসেন হলো আপনার 13 নাম্বার। বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, 13 চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, 25% চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো, একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, যে চিনি বাবদ তার ব্যয় বৃদ্ধি পায় নাই, ব্যয় বৃদ্ধি পেল না, মানে খরচ কমায় দিয়েছে। তার মানে চিনি বাবদ তার আগে যে খরচটা ছিল এখন সেই খরচটা হবে। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? বুঝতে পারছেন না? যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। তার মানে চিনির পরিমাণ খাওয়া কমায় দিয়েছে। চিনি মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে তার বর্তমান মূল্য কত হয়েছে? আগে ছিল 100, তাহলে বর্তমান মূল্য কত হয়েছে? 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য
25% বৃদ্ধিতে বর্তমান মূল্য হলো আপনার 125 টাকা। ঠিক আছে, এখন এই 125 টাকার মধ্যে সে 125 টাকায় কমাতে হবে কত? 25 টাকা। 125 টাকার মধ্যে সে তার 25 টাকা কমাবে, যেহেতু চিনির ব্যবহার মানে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পায় নাই, তার মানে 125 টাকার মধ্যে কমাতে হবে 25 টাকা। 1 টাকার মধ্যে কমাতে হবে কত টাকা? 125 ভাগের 25 টাকা। তাহলে 100 টাকার মধ্যে কমাতে হবে কত? 125 ভাগের 25 ইন্টু 100। 5 25 25, 5 বিষয় 100। তাহলে তার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? 20% কমিয়েছিল। জিনিসটা চিন্তা করতে হবে যে প্রথম তো বৃদ্ধি পাইছিল, প্রথম বৃদ্ধি পাইছিল কত? প্রথম বৃদ্ধি পাইছিল 125। মানে 125-এর মধ্যে তার 25 কমাইতে হবে। মানে 100 মধ্যে কমাইলে হবে না, কিন্তু তার বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু কমাইছে। তার মানে আগে তার 25% বৃদ্ধিতে হয়েছিল 125 টাকা, এখন এই 125 টাকার মধ্যে সে কমাইছে হলো 25 টাকা। 1 টাকা 100 টাকার মধ্যে। বুঝতে পারছেন? আমরা সবসময় ভুল করি যে আমরা চিন্তা করি যে না 125-এর মধ্যে 100-র মধ্যে কমাইছে, না, আগে প্রথম বৃদ্ধি পাইছে 125, তারপরে 125 থেকে 25 করে কমাইছে, তাহলে তো তার কোনো খরচ কম হবে না। বুঝতে পারছেন? মানে আগের যে খরচ ছিল সেই খরচটাই হবে। এখন আসেন আমরা 14 নম্বর অঙ্ক করব। 14, এখন 14তে কি বলা আছে? 14তে বলা আছে যে a-5 ইন্টু a প্লাস এক্স, a-5 ইন্টু a প্লাস এক্স সমান সমান হলো a² মাইনাস 25 হয়, তবে এক্স এর মান কত হয়? তবে এক্স এর মান কত? এখানে সমাধান করতে বসে এক্স এর মান কত? 5 25 মাইনাস 20, অপশনগুলো দেওয়া আছে 5 মাইনাস 5 25 মাইনাস 25, চারটা অপশান দেওয়া আছে। এখন এটা সমাধান করতে বলছে, সমাধান সহজ জিনিস। আপনি সমাধান কি করবেন দেখেন, এটাকে প্রথম সমাধান করলে আপনি চাইলে পারেন দেখেন a-5 a প্লাস এক্স, এটা তো বোঝা যায় a² মাইনাস b², a² মাইনাস b², তার মানে এটা লেখা যাবে a+5 ইন্টু কি লেখা যাবে? a-5। তাহলে এই পাশে আছে একটা a-5 আর এটা আছে কি a প্লাস এক্স, দুই পাশে a-5 কেটে দেন, তার মানে এখানে পাচ্ছি a প্লাস এক্স সমান সমান হলো a+5। দুই পাশ থেকে আপনি a কেটে দেন, যেহেতু পজিটিভ, তার মানে আমরা চিন্তা করি এক্স রেখে দিই, a+5 মাইনাস a কেটে দিই, তার মানে এক সমান সমান কত? 5। বুঝতে পারছেন না? সহজ সমাধান, আর কিচ্ছু না। ঠিক আছে, পারবেন না? পারবেন, ওকে। 14 নম্বর। এখন দেখেন 15 নম্বরে বলা আছে আপনার যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0 দেওয়া আছে, হলে যদি 0 হয় তবে a³ প্লাস b³ প্লাস c³ এর মান কত? c³ হোয়াট? যদি এটা ইকুয়াল টু এটা হয়, তার মানে a³ প্লাস c³ এর মান কত? দেওয়া আছে চারটা অপশান দেওয়া আছে, abc, 3abc, 6abc, 9abc, এই চারটা অপশান দেওয়া আছে। এখন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কিন্তু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমি চাইলে চিন্তা করতে পারবো, না লেখা আছে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি বলতে পারবো। দেখেন আমার এটা দেওয়া আছে a³ প্লাস b³ প্লাস c³ এখানে মান নির্ণয় করবো। দেখেন তিনটার মান তো আমরা নির্ণয় করতে পারি না, আমরা সমাধান করার সময় সবসময় আমরা কয়টা করি? সূত্র কিন্তু তিনটা পড়ি না, আমরা সূত্র পড়ি দুইটা। তাহলে দুইটা চিন্তা করেন আপনি, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, c³ তো আমি রেখেই দেবো, কারণ c³ এর আমি কাজ করছি না। তার মানে a প্লাস বি এর মান কত পাইছিলাম? মাইনাস সি বসায় দেন, মাইনাস সি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি এর মান কত? মাইনাস সি প্লাস c³। এখন দেখেন মাইনাস সি কয়টা? মাইনাস সি হলো 3টা, এরকম মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি। দেখেন দুইটা মাইনাসের কারণে হয় প্লাস, দেখেন প্লাস, তার মানে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস c³ মানে মাইনাস c³। কথা হলো যে সামনে যদি মাইনাস থাকে, উপরে যদি বিজোড় থাকে, তাহলে মাইনাসে থাকে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3abc প্লাস c³। এখন এই c³ কেটে দেন, তার মানে আলটিমেটলি থাকে কত? 3abc। তার মানে আলটিমেটলি আনসার হলো আমার 3abc। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন। এখন দেখেন আমরা করবো এখন 16 নাম্বার। এখন 16 নম্বর অঙ্কটা কী ছিল? 16 নম্বরটা ছিল ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টি সমান। ত্রিভুজের একটি কোণ
ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি? মানে ত্রিভুজটি হলো কোন টাইপের, ত্রিভুজটি হোয়াট? চারটা অপশানের মধ্যে আছে হলো আপনার সমকোণী, স্থূলকোণী। 1 নম্বর অপশানে বলা আছে আপনার এটা কি সমকোণী ত্রিভুজ। বিতে বলা আছে এটা কি সূক্ষ্মকোণী। সিতে বলা আছে এটা কি স্থূলকোণী। ডিতে বলা আছে এটা কি সমবাহু ত্রিভুজ। দেখেন ত্রিভুজের একটা কোণ হলো মানে একটা কোণের যে মান অপর দুইটা কোণের মান সেম, তার মানে এটা একমাত্র হইতে পারবে 90 ডিগ্রি হইলে। ধরেন ত্রিভুজের 3 কোণের যোগফল কত? ত্রিভুজের 3 কোণের যোগফল হলো আপনার 180 ডিগ্রি, তাই না? এর মধ্যে যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ মিলে হবে 45 যোগ 45, তাহলে কি 80 হয়। তার মানে এখানেও 90, বাকি দুইটা কোণের সমষ্টি কত? 90। এটাই বলছে একটা কোণ বাকি দুইটা কোণের সমষ্টি সমান, তাহলে একটা কোণ বাকি দুইটা কোণের সমষ্টি সমান। যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে এটা কি? অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছেন না? আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।